পশ্চিমবঙ্গের ভোটে বিজয়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা। মধ্যগ্রামকে তাকে লক্ষ্য করে ছোড়া হয় 4 রাউন্ড গুলি। যুদ্ধবন্ধের সমঝোতার পথে যুক্তরাষ্ট্র ইরান। তেহরান প্রস্তাব মেনে নিলে যুদ্ধ শেষ হবে, জানালেন ডোনাল্ড ট্রাম্প। লুটপাট অপচয় বন্ধ না করে বিদ্যুতের দাম বাড়ানোর পুরনো পথে যাচ্ছে সরকার। পাইকারি পর্যায়ে 21% দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে আলোচনার ঝড়ে পিডিবি। রাজধানীর নিরাপত্তায় বসছে আরও 11,000 সিসি ক্যামেরা, তার মধ্যে 7,000ই থাকবে মোহাম্মদপুরে। নিজ জেলায় ফিরতে বাধা থাকছে না শিক্ষকদের। এমপিওভুক্তদের বদলি নীতিমালার সংশোধন। এবং একদিকে ক্রেতার অভাব, অন্যদিকে সরকারি গুদামের কঠোর শর্ত। দুইমুখী সংকটে কিশোরগঞ্জের হাওরের কৃষক। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজয়ী দল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে রাজ্যের উত্তর 24 পরগনার মধ্যগ্রামে চন্দ্রনাথ রথের গাড়ি লক্ষ্য করে 4 রাউন্ড গুলি চালানো হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, আর গুলিবিদ্ধ আরও এক বিজেপি কর্মীকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতা থেকে মধ্যগ্রামের যশোর রোড সংলগ্ন দোহারিয়া এলাকায় গাড়িতে করে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। বাইকে করে এসে তার গাড়ি ঘিরে ধরে এলোপাথারি গুলি চালায় দুর্বৃত্তরা। সামনের কাঁচ ভেদ করে অন্তত 3টি গুলি সরাসরি চন্দ্রনাথের বুকে লাগে। ঘটনাস্থলে ছুটে গেছেন রাজ্য বিজেপির বেশ কয়েকজন নেতা। পুলিশের পাশাপাশি ওই এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। যুদ্ধবন্ধের সমঝোতার অনেকটা কাছাকাছি ইরান যুক্তরাষ্ট্রের দেয়া একটি 1 পৃষ্ঠার সমঝোতা স্মারক তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন ইরানের সাথে সমঝোতার সম্ভাবনা রয়েছে। সংবাদ সূত্রগুলো জানিয়েছে সমঝোতা স্মারক তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রাথমিক চুক্তি হলে পরবর্তী 30 দিনের মধ্যে পূর্ণাঙ্গ আলোচনা শুরু হবে। আলোচনায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করা, ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করা এবং তেহরানের পারমাণবিক কর্মসূচির উপর কিছু সীমাবদ্ধতা আরোপের বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে ইরানের পার্লামেন্টের প্রভাবশালী নিরাপত্তা কমিটির মুখপাত্র প্রস্তাবটিকে যুক্তরাষ্ট্রের ইচ্ছার তালিকা বলে মন্তব্য করেছেন। এদিকে ইরানের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, চুক্তি না হলে সামরিক হামলা আবারও শুরু হবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুদ্ধ অবসানের জন্য যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব এখনও পর্যালোচনায় রয়েছে। জ্বালানি তেল আর এলপিজির দামের আগুনে আগে থেকেই পুড়ছে সাধারণ মানুষ, আবার সেই আগুনে ঘি ঢালতে প্রস্তুত বিদ্যুৎ খাত। জনগণের পকেট কাটতে ফের সেই পুরনো পথেই হাঁটছে সরকার। পাইকারি পর্যায়ে 1 লাফে 21% দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে বড়সড় ধাক্কা দিচ্ছে পিডিপি। বিশেষজ্ঞরা বলছেন 10% মূল্যস্ফীতির বাজারে এই সিদ্ধান্ত হবে মরার উপর খাঁড়ার ঘা। লুটপাট, চুরি আর ক্যাপাসিটি চার্জের বোঝা জনগণের ওপর না চাপিয়ে অপচয় বন্ধের পরামর্শ তাদের। জ্বালানি তেলের দাম বৃদ্ধির রেশ কাটতে না কাটতেই এবার বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড় শুরু করেছে সরকার। পাইকারি পর্যায়ে 21% বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। পিছিয়ে নেই পাওয়ার গ্রিড বাংলাদেশও। তারা সঞ্চালন চার্জ প্রতি ইউনিটে 16 পয়সা বাড়ানোর দাবি জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিগত সরকারের ভুল নীতি আর অদূরদর্শী পরিকল্পনার খেসারত দিচ্ছে সাধারণ গ্রাহক। লুণ্ঠনমূলক ব্যয় বৃদ্ধি করে যে স্ফীত মুনাফা অর্জন করে বিনিয়োগকারী মুনাফা নিয়ে চলে গেছে এবং সেই মুনাফা বিদেশে পাচার হয়েছে, সেই মুনাফা বিভিন্ন পর্যায়ে জানা অজানা দৃশ্যমান দৃশ্য অদৃশ্যের ভাগ বন্টন হয়েছে এবং এটা একটা বলতে পারেন যে আইনি কাঠামো দিয়ে এই ধরনের একটি অলিগার গোষ্ঠী তৈরি করা হয়েছে।
এখন বিদ্যুতের দাম বাড়ানোর সঠিক সময় নয় বলছেন বিশেষজ্ঞরা, কারণ বর্তমানে দেশে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী 10% আশপাশে ঘুরপাক খাচ্ছে। এই উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জের মধ্যেই বিদ্যুতের দাম বৃদ্ধি মূল্যস্ফীতি আরও উস্কে দেবে। জনজীবনে সর্বব্যাপী এর প্রভাব পড়বে। বাসাবাড়ির যে বিদ্যুতের খরচ বাড়বে সেটা বোধহয় সেটাও কষ্ট, কিন্তু সেটা বোধহয় সব কষ্টের মধ্যে সবচেয়ে ছোট কষ্ট, প্রভাবটা সর্বব্যাপী। সেজন্য খুব সাবধানে আমার মনে হয় এটা চিন্তা করতে হবে এবং সময়টা খুব কৌশলগতভাবে সময়টা নির্ধারণ করতে হবে যে হাই ইনফ্লেশনের বিরুদ্ধে যখন যুদ্ধ, সেই সময়টা এটা করাটা ঠিক না। দাম না বাড়িয়ে এই খাতে সিস্টেম লস কমানো, চুরি বন্ধ এবং অপ্রয়োজনীয় ক্যাপাসিটি চার্জ কমানোর তাগিদ এই অর্থনীতিবিদের। বিদ্যুৎ খাতে ব্যাপক সেভিংসের সুযোগ আছে। সেভিংসটা আসতে পারে সিস্টেম লস কমানোর মাধ্যমে, সেভিংসটা আসতে পারে চুরি কমানোর মাধ্যমে বা দুর্নীতি কমানোর মাধ্যমে, সেভিংস আসতে পারে অনেক ইনএফিশিয়েন্ট সাবসিডি আছে বা ইনএফিশিয়েন্ট ক্যাপাসিটি আছে, অনেক জায়গায় এটাকে রেশনালাইজ করার সুযোগ আছে। খরচ কমানোর যত সুযোগ আছে সব পন্থা প্রয়োগ করে দাম বাড়ানোকে সবশেষ অস্ত্র হিসেবে ব্যবহারের পরামর্শ তার। দাম বাড়ানোটা একেবারে সর্বশেষ অস্ত্র হিসেবে বা পন্থা হিসেবে থাকা উচিত। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে নৌপথেও। বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কম দূরত্বে প্রতি কিলোমিটারে 18 পয়সা এবং বেশি দূরত্বে 14 পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। এতে 100 কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারের ভাড়া 2 টাকা 77 পয়সা থেকে বেড়ে 2 টাকা 95 পয়সা হয়েছে। আরও 100 কিলোমিটারের বেশি দূরত্বে ভাড়া প্রতি কিলোমিটারে 2 টাকা 38 পয়সা থেকে 2 টাকা 52 পয়সা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী নতুন এই ভাড়া এরই মধ্যে কার্যকর হয়েছে। রাজধানীতে বেপরোয়া হচ্ছে সন্ত্রাসীরা, বাড়ছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, খুনসহ নানা অপরাধে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। এমন পরিস্থিতিতে শহরকে নজরদারির আওতায় আনতে আরও 11,000 সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ডিএমপি, যার মধ্যে মোহাম্মদপুরেই বসবে 700। অপরাধী বিশ্লেষকরা বলছেন, শুধুমাত্র ক্যামেরা দিয়ে হবে না, সঠিক তদারকি না থাকলে মিলবে না সুফল। রাজধানী ঢাকা। ঘনবসতিপূর্ণ এই শহরে দিনরাত সমানতালে থাকে কর্মব্যস্ততা। জননিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকেও থাকতে হয় সতর্ক অবস্থানে। তবে এর মধ্যেও মাঝে মাঝেই ঘটে নানা অপ্রীতিকর ঘটনা। কখনো প্রকাশ্য, কখনো বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছাকাছি থেকেই বেপরোয়া হয়ে ওঠে ছিচকে চোর থেকে শুরু করে শীর্ষ সন্ত্রাসীরা। সম্প্রতি রায়ের বাজারে কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমনকে প্রকাশ্য কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া পুরান ঢাকার একটি হাসপাতালের সামনে শীর্ষ সন্ত্রাসী মামুনকে হত্যা করে গুলি করে। আর এসব ঘটনার দৃশ্য ধরা পড়ে সিসি ক্যামেরায়। এমন বেশ কয়েকটি আলোচিত খুনের ঘটনায় রাজধানী নিরাপত্তা নিয়ে ওঠে নানা প্রশ্ন। জনমনে তৈরি হয় উদ্বেগ। পুলিশ তো সব জায়গায় পুলিশ, এই যে আমরা কাজ কাম করি, বিভিন্ন জায়গায় যাই, সব জায়গায় পুলিশ দেখি। পুলিশ দেখলে কি হবে, পুলিশের তো মানে না মানুষে। ছিনতাই, অপরাধ এগুলা থেকে বিরত থাকার জন্য, পোলাপান মানে এগুলা থেকে খুন খারাপি থেকে বিরত থাকার জন্য সবকিছুই মেনটেন করা পুলিশের অথবা যারা আছে কর্তৃপক্ষ তাদেরই দায়িত্ব। অনেক সময় ছিনতাই হয়, তো সিসি ক্যামেরা বসালে অনেক ভালো হয় আর কি। সিসি ক্যামেরার কারণেই অনেক ঘটনায় জড়িতদের সহজে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। তবে যেখানে সিসি ক্যামেরা নেই সেখানকার অনেক ঘটনাই থেকে যায় আড়ালে। অপরাধীদের শনাক্ত করতেও বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। এমন পরিস্থিতিতে রাজধানীকে প্রযুক্তির মাধ্যমে নজরদারির আওতায় আনতে আরও 11,000 সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি। এর মধ্যে মোহাম্মদপুরেই বসবে 700টি। ডিএমপি বলছে, চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড শনাক্তের পাশাপাশি কিছু ক্ষেত্রে আগে থেকেই তথ্য মিলবে এসব ক্যামেরার মাধ্যমে। পুরো ঢাকাকে আরও বেশি আমাদের সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার জন্য আমরা অপরাধপ্রবণ এলাকাগুলিকে টার্গেট করে 10,000-এর উপরে প্রায় 11,000 নতুন করে ক্যামেরা স্থাপনের পরিকল্পনা আমাদের হাতে রয়েছে। বিশেষ করে আপনাদের ইদানিং মোহাম্মদপুর এলাকাটা বেশি
অপরাধ সংঘটিত হচ্ছে। টার্গেট আছে যে সেখানে আমরা বেশি ক্যামেরা স্থাপন করব। মানুষের কাছে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন জননিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি এর যথাযথ তদারকি করাও জরুরি। পূর্বে যে সিসি ক্যামেরা কেন্দ্রিক যে অভিযোগগুলো আছে, যে ঘাটতিগুলো আছে, সেগুলোকে মাথায় রেখে এবারে যে সিসি ক্যামেরা স্থাপন করা হবে মোহাম্মদপুর সহ সারা ঢাকাতে, সেটা যথাযথভাবে পরিচালনা করতে পারলে সেটা অপরাধীদের অপরাধমূলক দৌরত্বকে নিয়ন্ত্রণ করা যাবে। যারা অপরাধ মনস্ক ব্যক্তি তারা সতর্ক থাকবে। নতুন সিসি ক্যামেরাগুলোকে মনিটরিং করবে ঢাকা মহানগর পুলিশ। বর্তমানে রাজধানীতে 2000-এর বেশি সিসি ক্যামেরার তদারকি করছে বাহিনীটি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। শিগগিরই শুরু হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম। সফটওয়্যার প্রস্তুতের পর এবার জারি করা হয়েছে সংশোধিত বদলি নীতিমালাও, যাতে দেশে এই প্রথম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরাও সুযোগ পাচ্ছেন বদলির। নিজ জেলা থেকে 400 কিলো দূরে চাকরি হয়েছে আমার যশোর। সেখানে আমি বাচ্চাদেরকে নিয়ে খুব কষ্টে আছি। বাচ্চাদেরকে ঘর তালা রেখে আমাকে স্কুল করতে হয়। এই হাহাকার আর অসহায়ত্বের চিত্র দূর হচ্ছে সহসাই। 2016 সাল থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA এর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় নিয়োগের পর থেকে জোরদার হওয়া বদলির দাবি অবশেষে চূড়ান্তভাবে বাস্তবায়ন হতে যাচ্ছে। বুধবার জারি করা হয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের সংশোধিত বদলি নীতিমালা। সে অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকরা এখন থেকে নিজ জেলা কিংবা স্বামী স্ত্রীর নিজ বা কর্মস্থল জেলায় বদলি হতে পারবেন। সেক্ষেত্রে একটি পদে একাধিক আবেদন থাকলে নারী, দূরত্ব, স্বামী স্ত্রীর জেলা বা কর্মস্থলের দূরত্ব এবং জ্যেষ্ঠতা এই হিসাবেই ঠিক করা হবে অগ্রাধিকার। অবশেষে অনেক ছড়াই উতরাই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য 3টি বদলি পরিপত্র জারির পরে এটি বাস্তবায়নের মুখ দেখছে। স্বামী স্ত্রীর কর্মস্থল থেকে শুরু করে সব শর্ত আমাদের শিক্ষক বান্ধব। এরপরে এটি বাস্তবায়নের পরে যদি আর কোনো ত্রুটি থাকে বা কোনো কিছু প্রয়োজন হয় শিক্ষকদের, আশা করি সেটাও মাননীয় শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্মকর্তারা সেটা বিবেচনায় নেবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, শিক্ষকদের ভোগান্তি থেকে মুক্তি দিতেই দ্রুত এই বদলি কার্যক্রম শুরু করছে সরকার। ইতিমধ্যে আমরা বেসরকারি শিক্ষকদের বদলি সংক্রান্ত একটি সফটওয়্যার নিয়ে কাজ করছিলাম, সেটি আমাদের চূড়ান্ত পর্যায়ে। আমরা আশা করছি এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হবে এই সরকারের জন্য। ডেটা কালেকশন করতে পারবো শিক্ষকদের এবং সেই অনুযায়ী তাদের যে নিয়মাবলী করা আছে, নীতিমালা করা আছে, সেই নীতিমালা অনুযায়ী অচিরেই বদলি শুরু করতে পারবো। বদলি প্রক্রিয়া বাস্তবায়নের সফটওয়্যার প্রস্তুত আগে থেকেই। এবার নীতিমালা জারির ফলে বদলি কার্যক্রম শুরু করতে আর কোনো বাধা নেই সরকারের। ফলে দেশের ইতিহাসে এই প্রথম শুরু হতে যাচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বাজারে ক্রেতার অভাব ও সরকারি গুদামের কঠোর শর্তের চাপে কিশোরগঞ্জের হাওরের কৃষক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ধান ঘরে তুলেও বিক্রি করতে পারছেন না তারা। কৃষকের কথা বিবেচনায় 12 দিন আগে ধান সংগ্রহ শুরু হলেও মিলছে না সুফল। এদিকে গুদামের হয়রানির অভিযোগে অনীহা বাড়ছে কৃষকের। বাধ্য হয়ে কম দামে দালালের কাছে বিক্রি করছেন তারা। সরকারি ধান সংগ্রহ কার্যক্রম শুরু হলেও তার বাস্তব সুফল এখনো পৌঁছায়নি কিশোরগঞ্জের হাওর অঞ্চলের প্রান্তিক কৃষকদের কাছে। আবহাওয়া অনুকূলে না থাকায় ধান শুকানো যাচ্ছে না, মান খারাপ হওয়ায় সরকারও নিচ্ছে না। গুদামে ধান দিতে গিয়ে আর্দ্রতা মাপা, মান যাচাই, ব্যাংক হিসাব সহ নানা জটিলতায় পড়তে হচ্ছে তাদের। অনেক সময় ধান ফেরত আনতে দিতে হচ্ছে বাড়তি খরচ। আর এই সুযোগে অর্ধেকেরও কম টাকায় ধান কিনছেন দালালরা। সরকার মন প্রতি 1450 টাকা নির্ধারণ করে দিলেও খোলা বাজারে বিক্রি হচ্ছে মাত্র 500 থেকে 600 টাকা। এই বছর তো মনে করেন ধান শুকাইতে পারি না, আর দিব কেমনে? আমরা কৃষক দিলে সুসা এটা হয়েছে না, উড়ানি হয়েছে না, কাঁচাল হয়েছে, হ্যাঁ এটা সিডাল হয়েছে, এটা এমনে না হেমনে। বছর ভালো থাকলে ধান আমরা 800-900 টাকা মন বেচতে পারি, আর এই বছর আমরা কৃষক ধান শুকাইতে পারি না, ব্যাপারীর কাছে বেচতেও পারি না। সরকার তো 14% 13% শুকনা ধান চা, কিন্তু আমরা তো এই ওয়েদারের কারণে আমরা ধান শুকাইতে পারতেছি না। কৃষকদের অভিযোগ, পরিস্থিতিকে পুঁজি করে মধ্যস্থতাকারীরা সুযোগ নিচ্ছে। তাই প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের দাবি তাদের। 30-35 হাজার টাকা খরচ হয়, 500 টাকা মন বেচলে এই 30,000 টাকার উপরে দেওয়া যায়। আমার সালাটা পর্যন্ত লই আমার বাড়ি যেমন লাগে, আর কোনো ব্যবস্থা নাই। আমরা এর চেয়ে বেশি দর পাইতেছি, যদি আমরা 1440 টাকা রেট পাইতাম আমরা অনেক ভালো দাম পাইতাম। সরকার যদি আমাদের কাছ থেকে সরাসরি নিত তাহলে অনেক ভালো হইতো, হ্যাঁ না গেলে অনেক হয়রানির শিকার হইতো আর কি। তবে খাদ্য বিভাগ বলছে সংরক্ষণের ঝুঁকি থাকায় বেশি আর্দ্রতার ধান কেনা সম্ভব নয়।
বৈরী আবহাওয়ার কারণে কৃষক ধান সঠিকভাবে কাটতে পারছে না বা শুকাতে পারছে না, তাই আমাদের এই মুহূর্তে একটু কম হচ্ছে। আশা করি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 13,500 হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত 50,000-এর বেশি কৃষক। এভাবে চলতে থাকলে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে, শঙ্কা কৃষি কর্মকর্তার। যারা কর্তন করেছে তারাও বিপদে আছে, আবার যারা করে নাই তারাও বিপদে আছে। কারণ হচ্ছে শুকাতে পারছে না ধান, আর শুকাতে না পারলে খাদ্য গুদামে ধান দিতে পারবে না। আমাদের প্রায় 67% ধান কর্তন অলরেডি হয়েছে, কিন্তু আবহাওয়া যদি ভালো থাকে, মানে রোদ ওঠে, তাহলে খাদ্য গুদামে ধান সরবরাহের সংখ্যাটা পরিমাণটা বেড়ে যাবে। হয়রানির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রশাসন। যে কৃষক ধান দিতে চাইবে তাদের যদি এই ধরনের কোনো ধরনের হ্যারাসমেন্টের সম্মুখীন হতে হয়, সরাসরি যাতে আমার সাথে যোগাযোগ করে, অবশ্যই আমি এটার ব্যবস্থা নেব। জেলা খাদ্য অধিদপ্তর জানিয়েছে চলতি মৌসুমে জেলায় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 12 লাখ মেট্রিক টন ধান। সরকারিভাবে কেনা হবে 18,330 মেট্রিক টন ধান। ডিবিসি নিউজ ডেস্ক। দেশ ও জনগণের কল্যাণে নির্ভয় এবং নিরপেক্ষভাবে কাজ করতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে তিনি আরও বলেন, বর্তমান সরকারের উপর জনগণের প্রত্যাশা অনেক, তাই তাদের যৌক্তিক প্রত্যাশা পূরণ করতে বদ্ধপরিকর সরকার। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন। বুধবার সন্ধ্যায় এতে যোগ দিতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সস্ত্রীক নিজেই গাড়ি চালিয়ে যান তারেক রহমান। আয়োজনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের উপর জনগণের প্রত্যাশা অনেক, তাই মাঠ প্রশাসনকে জনমুখী করার পাশাপাশি সেবা গ্রহীতাদের প্রতিও আন্তরিক হতে হবে। বর্তমান সরকারের উপর জনগণের প্রত্যাশা অনেক। বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের সকল যৌক্তিক প্রত্যাশা সাধ্যমতন পূরণ করতে বদ্ধপরিকর। এটি জনগণের প্রতি আমাদের অঙ্গীকার। জনগণ যদি সত্যিই রাষ্ট্রের মালিক হয়, তাহলে এই মালিক অর্থাৎ সেবা গ্রহীতা যারা, তারা যখন অফিস আদালতে তাদের সমস্যা নিয়ে যান, তারা যেন আপনাদের সেবায় কিছুটা হলেও রাষ্ট্রের মালিকানা অনুভব করতে পারেন, সেটি নিশ্চিত করা কিন্তু আপনাদের দায়িত্বের একটি অংশ বলে আমি মনে করি। তারেক রহমান আরো বলেন, আইন অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু মানবিকতা আরো বেশি তাৎপর্যপূর্ণ। তাই আইনের পাশাপাশি জনগণের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতেই হবে আমাদের। সেই কাজটি আপনাদের ভূমিকার উপরে বলা যায় প্রায় পুরোপুরি নির্ভর করে। আমাদের সরকার এমন একটি জনমুখী সরকার প্রশাসন চায়, যেখানে সরকারি দপ্তরে সাধারণ মানুষ সম্মানের সাথে দ্রুত, স্বচ্ছ এবং হয়রানি মুক্তভাবে সেবা পাবে। এই বিষয়টি আপনারা নিশ্চিত করতে সক্ষম। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস, তাই স্বচ্ছতা ও জবাবদিহির মধ্য দিয়ে জনগণের মধ্যে বিশ্বাস গড়ে তুলতে প্রশাসনকে যত্নবান হওয়ার তাগিদও দেন তিনি। রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হলো জনগণের বিশ্বাস। সরকার এবং প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনমনে এই বিশ্বাস কিন্তু ধীরে ধীরে গড়ে ওঠে। এই ব্যাপারেও আপনারা যত্নবান থাকবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রশাসন শুধু আইন প্রয়োগের যন্ত্র নয়, এটি মানুষের সেবার একটি মাধ্যম। রাষ্ট্রীয়, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে জাগিয়ে রাখতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। দেশ এবং জনগণের কল্যাণে আপনারা নির্ভয়, নিরপেক্ষভাবে কাজ করুন। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। 2024 সালের 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময়ে হওয়া অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর জেলাভিত্তিক তথ্য চেয়েছে সরকার। এগুলো যাচাই করা হবে। আর বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় ইস্যু করা প্রায় 10,000 লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র এখনও জমা পড়েনি। সেসব উদ্ধারে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বুধবার সকাল থেকে উসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে একে একে মতবিনিময় করেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী, জানান অন্তর্বর্তী সরকারের সময় করা মামলা যাচাই বাছাই করার নির্দেশনা দেওয়া হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এই সমস্ত ভুয়া মামলা, মিথ্যা মামলা যদি কারো বিরুদ্ধে হয়ে থাকে, তারা যথাযথ একটা ফর্ম আছে, এই ফর্মের মধ্যে আবেদন করবে উইথ আইদার চার্জশিট, এফআইআর এবং এজাহার সহ।
তারা সেটা যাচাই বাছাই করে যদি সত্যিকারভাবে সেই শ্রেণীভুক্ত মামলা হয়ে থাকে তখন সেগুলো প্রত্যাহারের জন্য সুপারিশ করবে। চাঁদাবাজ বা সন্ত্রাসী বিভিন্ন ক্যাটাগরির বা অস্ত্র উদ্ধার ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আটক হচ্ছে এবং আমাদের এই অভিযান কন্টিনিউ করবে। এদিকে বায়ু দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় নজরদারি বাড়াতে ডিসিদের পরামর্শ দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী। পরিবেশ অধিদপ্তর বলেন বা আমাদের বন অধিদপ্তর বলেন, কার্যকর করার জন্য যে ভূমিকা দরকার সে ব্যাপারে কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা সহযোগিতা চাই। আর পার্বত্যাঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। সর্বক্ষণ জেলার সমন্বয় সাধন করবেন, মোটামুটি তত্ত্বাবধান করেন, সেটা আমরা নির্দেশ দিলাম। এটা তো আগে ছিল, ওনাদের বললাম যে ওনারা যদি সুন্দরভাবে হ্যান্ডেল করেন তাহলে কিন্তু পরিস্থিতি ভালো থাকবে, এখনো ভালো আছে, আগামীতে ভালো থাকবে। অন্যদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, এখন থেকে মেলার জন্য কোনো খেলার মাঠ বরাদ্দ দেওয়া যাবে না। রাজধানীতে কোনো মাঠকে হকার পুনর্বাসনের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। মেলা উদযাপন করার জন্য কোনো দায়িত্ব বা কোনো পারমিশন দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে সেই সুযোগটি আমরা দিব না। যেগুলো খেলার উপযোগী মাঠ সেগুলোতে নিশ্চয়ই তারা সেই হকার পুনর্বাসন করবেন না। জনপ্রত্যাশা পূরণ এবং মাঠ প্রশাসনকে আরো গতিশীল ও জনবান্ধব করে গড়ে তুলতে সম্মেলনে ডিসিদের তাগিদ দেন মন্ত্রীরা। থ্যাংক ইউ সো মাচ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। মাঠে থাকা সব সেনা জুন মাসের মধ্যে ফিরবেন ব্যারাকে। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে। আগামী 6 জুন থেকে সেনা সদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে। দূরের জেলা থেকে প্রথমে প্রত্যাহার হবে, পরবর্তীকালে ধাপে ধাপে বিভাগীয় শহর এবং বড় জেলা থেকে তুলে আনা হবে। জুন মাসের মধ্যে সেনাবাহিনীর সব সদস্যকে মাঠ পর্যায় থেকে সরিয়ে নেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠনের পর মঙ্গলবার কোর কমিটির প্রথম সভায় বসে। আইন শৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় কর্মপদ্ধতি নির্ধারণের জন্য গত 21শে এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে সভাপতি করে কমিটি পুনর্গঠন করা হয়েছিল। আওয়ামী লীগ আমলে 2024 সালের জুলাই মাসে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে নামানো হয়েছিল সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় জুড়েই মাঠে ছিল তারা। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সম্পৃক্ততা এবং সমর্থন চেয়েছে বাংলাদেশ। বেইজিং সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাক্ষাতের পর এক যৌথ বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। এদিকে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়াবলীর পাশাপাশি বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, যোগাযোগ, জনগণের সঙ্গে জনগণের সংযোগ এবং দ্বিপক্ষীয় বাণিজ্যকে কেন্দ্র করে আলোচনা হয়। সমন্বিত কৌশলগত সহযোগিতার অংশীদারিত্ব, এক চীন নীতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চতায় নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে উভয় পক্ষ। এর আগে চীনের পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গে বৈঠক করে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল। উভয় বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিনিয়োগ উন্নয়ন বোর্ডের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বেইজিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর মার্চ এপ্রিলের আমদানি বিল পরিশোধ করায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে দাঁড়িয়েছে $33.5 বিলিয়ন। 151 কোটি 40 লাখ ডলার পরিশোধের আগে রিজার্ভ ছিল $35.33 বিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংক জানায়, আকুর বিল সাধারণত 2 মাস পর পর পরিশোধ করা হয়। এই অর্থ পরিশোধের পর স্বাভাবিকভাবেই রিজার্ভের সাময়িক চাপ পড়ে। এর আগে জানুয়ারি-ফেব্রুয়ারিতে 136 কোটি 87 লাখ ডলারের বিল পরিশোধ করা হয়েছিল। আকু হল এশিয়ার কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা, যার মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে আমদানি রপ্তানির অর্থ সমন্বয় করা হয়। পটুয়াখালীর পায়রা নদীর তীরবর্তী ছোট বিঘাই ইউনিয়নের বিশ্বাসের বাজার থেকে ফুলতলা বাজার পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে দীর্ঘদিনের নদী ভাঙনে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। 100 বছরেও বেশি সময় ধরে চলা ভাঙনে একের পর এক বিলীন হয়ে গেছে মানুষের স্বপ্ন, স্মৃতি আর শেকড়। বসতভিটা হারিয়ে অনেকে আজ নিঃস্ব। নদী পাড়ে জন্ম, নদী পাড়েই বেড়ে ওঠা, কিন্তু সেই নদী এখন সবচেয়ে বড় আতঙ্ক। পটুয়াখালীর ছোট বিঘাই ইউনিয়নে বছরের পর বছর ভাঙছে পায়রা নদীর 2 পাড়। প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করা মানুষগুলো বাড়িঘর সরাতে সরাতে ক্লান্ত ও দিশেহারা। নদীগর্ভে বিলীন হয়েছে বহু ফসলি জমি, বসতঘর থেকে শুরু করে কবরস্থান। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত অন্তত 1,500 পরিবার, ভাঙন আতঙ্কে 1,000-এরও বেশি।
বাড়ি করতে 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 আর নিঃস্ব হয়ে গেছে না। এখন ছেলে সন্তান লয়ে থাকতে খুব কষ্ট হয়। আমাকে জীবনটাই এই নদীতে শেষ। অন্তত মনে করেন 4-5টা বাড়ি আমাকে করা হয়ে গেছে, আর থাকার মতো কোনো বস্তু আমাকে নাই। ভাঙতে আছে, রাস্তাঘাট থাকতে আছে না, স্কুল হ্যাঁ নদীর পথে কিনেরাই গেছে, গুরুগেরা স্কুলে যাইতে পারতেছে না। অভিযোগ, ভাঙন ঠেকাতে সংশ্লিষ্ট দপ্তরে বারবার আবেদন জানিয়েও মেলেনি কার্যকর কোনো সমাধান। কবরস্থানটা পর্যন্ত আমাদের নাই, আমরা যে কবর জিয়ারত করবো এই সুযোগও নাই। আমরা এখানে একটি ভেরিবাদ চাই, আমাদের কষ্টের কোনো শেষ নেই। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন, ভাঙন প্রবণ এলাকায় একটি সমীক্ষা প্রকল্প চলমান। এই সমীক্ষা প্রকল্পের যখন সুপারিশ পাওয়া যাবে, সেই সুপারিশ আলোকে একটা প্রকল্প প্রণয়ন করে দাখিল করা হবে এবং প্রকল্প অনুমোদন হলে কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে। এছাড়াও যেহেতু বর্ষা মৌসুম চলে আসছে, আমরা ছোটবিঘা ইউনিয়নের যে সকল স্থানে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেগুলো আমরা নজরদারিতে রেখেছি। যদি হঠাৎ করে কোথাও ভাঙন দেখা যায় বা সমস্যা দেখা দেয়, তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা গ্রহণ করব। জন্মভিটা আর আর্থিক নিরাপত্তা নিশ্চিতে নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির জীবনের সবখানে তার ছায়া। যাপিত জীবনের সাহিত্য আর সঙ্গীতে নিজেকে যেমন নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, পেয়েছেন নোবেল পুরস্কার। এখনও বাঙালির মননকে জাগ্রত রেখেছে তার গান আর কবিতা। কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকী ঘিরে কুষ্টিয়া শিলাইদহ কুঠি বাড়িতে আয়োজন করা হচ্ছে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঙালির জীবনে মননে আর সৃজনশীলতায় অনন্য হয়ে আছে ২৫শে বৈশাখ। বাংলা সাহিত্যের অনন্য প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বাঙালির সৃজনে সংস্কৃতিতে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছেন বিশ্বকবি। তার লেখনীতে ঋদ্ধ হয়েছে বাংলা সাহিত্যের সবকটি ধারা। রবীন্দ্রনাথ একাধারে কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, নাট্যকার, সঙ্গীত রচয়িতা, সুরস্রষ্টা ও চিত্রশিল্পী। সৃষ্টিশীলতার সমান্তরালে তিনি ধর্ম, দর্শন, রাজনীতি ও সমাজ ভাবনা একইভাবে চালিয়ে গেছেন। বিশ্বকবির জীবনের অনেকটা সময় কেটেছে পদ্মাপাড় ঘেঁষা শিলাইদহের কুঠি বাড়িতে। এখানে বসে তিনি লিখেছেন অনেক গান ও কবিতা, এমনকি গীতাঞ্জলির বড় একটি অংশ এখানে বসেই রচনা করেছেন কবি। কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকী ঘিরে নতুন করে সাজানো হয়েছে ঠাকুরবাড়ির আঙিনা, কবির স্মৃতিচিহ্ন ও রবীন্দ্র মঞ্চ। ছড়িয়ে পড়েছে উৎসবের রং। 16 বিহারা পালকি, 8 বিহারা পালকি, 4 বিহারা হাত পালকি, খাজনাদাই করা চেয়ার টেবিল, ইঞ্জিন চালিত স্পিডবোট, চপলা, খাট, ওনার ব্যবহৃত আরো অনেক কিছুই এই মিউজিয়ামের ভিতরে সংরক্ষণ করা আছে। এরই মধ্যে ঠাকুরবাড়িতে আসতে শুরু করেছেন কবির ভক্ত অনুরাগীরা। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের গ্রামে এসেছেন, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে থেকে অনেক গর্ববোধ করি। তার বিখ্যাত একটা কবিতা সোনাতরী তিনি এখানে থাকা অবস্থাতেই লিখেছেন। ঠাকুরের এইখানে আসলে মনে হয় মনের অনুসারে জেগে ওঠে, মনের ভিতরে কেমন যেন করে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত রবীন্দ্র কুঠিবাড়িতে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানটি সাজানো হয়েছে কবির গান, কবিতা ও নৃত্যের মাধ্যমে। এদিকে কবির জন্মোৎসবকে নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পরিমাণ পুলিশ ফোর্স নিয়োগ থাকবে এবং পালাক্রমে ২৪ ঘন্টায় আমরা ডিউটি করব, এখানে ডিউটিরত আমাদের অফিসার ফোর্স মোতায়েন থাকবে। উৎসবের 3 দিনই মুক্ত থাকবে কুঠিবাড়ি। মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরা হবে কবির কর্মময় জীবন। টিভিসি নিউজ ডেস্ক। বিসিবির আসন্ন নির্বাচনে ১৯২ কাউন্সিলর মনোনয়নের জন্য ক্রীড়া সংস্থা, ক্লাব ও সংগঠনের চূড়ান্ত তালিকা অনুমোদন করল তামিম ইকবালের বোর্ড। আগামী ১৬ মের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কাউন্সিলরের নাম জমা দেওয়ার জন্য চিঠি দেওয়া হবে। বিসিবির অ্যাড হক কমিটির সভা শেষে বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে এসব তথ্য।
তামিম ইকবালের নেতৃত্বে বিসিবি অ্যাডহক কমিটির চতুর্থ সভা, যে সভায় নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত। বোর্ড সভার মূল আলোচ্য বিষয় আসন্ন নির্বাচনের রূপরেখা তৈরি। বিসিবি নির্বাচন সামনে রেখে 192 জন কাউন্সিলর মনোনয়নের জন্য ক্রীড়া সংস্থা, ক্লাব ও সংগঠনের চূড়ান্ত তালিকা অনুমোদন করেছে তামিম ইকবালের বোর্ড, যার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার শুরুটা করে ফেলেছে বিসিবির অ্যাডহক কমিটি। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী 3 ক্যাটাগরিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি পাঠিয়ে কাউন্সিলরের নামের জন্য আহ্বান করা হবে। 16 মের মধ্যে জমা দিতে হবে মনোনীত কাউন্সিলরের নাম। বোর্ড সভা শেষে এক প্রেস রিলিজ দিয়ে বিষয়টি জানানো হয়। এই বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নিয়ে। গত 30 এপ্রিল শেষ হয়েছিল আম্পায়ার ও ম্যাচ রেফারিদের চুক্তির মেয়াদ। বোর্ড মিটিংয়ে তাদের মেয়াদ আরও 3 মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত এসেছে জেলা কোচ নিয়োগেও। বর্তমান কোচদের চুক্তির মেয়াদ শেষে নতুন কোচের জন্য আবেদনকারীদের মূল্যায়নের জন্য গঠন করা হবে একটি বিশেষ কমিটি। কোচের জন্য আবেদনকারীদের পরীক্ষা নেবে যে কমিটি। রিফাত মিরন, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।